দেশে বিদ্যুৎ সংকট বেড়েই চলছে এবং একটা চরম লেভেলে গিয়ে পৌঁছেছে। একটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে দেই। এই যে এখন আমি কথা বলছি বিদ্যুৎ নিয়ে, 1 ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে বসে আছি। আমি নিজে প্রস্তুত, আমার ক্যামেরা, আমার সেটআপ যা আছে সবকিছু প্রস্তুত, অথচ যেই বিদ্যুৎ নিয়ে কথা বলবো সেই বিদ্যুতের সাথেই দেখা নেই। 1 ঘন্টা অপেক্ষার পর এখন বিদ্যুৎ এসেছে, তাই ক্যামেরার সামনে বসলাম। এই হলো বাস্তবতা। বা এটা তো আমার ক্ষেত্রে, আর আপনারাও দর্শক শ্রোতা আপনাদের জায়গা থেকে টের পাচ্ছেন ভালোভাবে। কিন্তু সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, এই যে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী যে বক্তব্য দিলেন যে কোনো উপায় নেই, নিরুপায়, এখন আমাদের শুধু দিনক্ষণ গণনা করতে হবে, এছাড়া আর কি বা করার আছে। তো মন্ত্রী সাহেবের এই বক্তব্যের মিনিং বুঝতে পারছেন? যে এই বক্তব্যের মধ্য দিয়ে ভবিষ্যৎ সম্পর্কে কি ইঙ্গিত দিচ্ছে? একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমরা পড়তে যাচ্ছি না তো? একটা চরম লেভেলের সংকটের মধ্যে, জটিল কঠিন পরিস্থিতির মধ্যে দেশ পড়তে যাচ্ছে না তো? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই ইলেকট্রিসিটির বিষয়ে নিরুপায়, কোনো উপায় নেই, কিছু করার নেই। কি বা করার থাকতে পারে? এখন আমাদের যে লোডশেডিং এখন দেখা দিয়েছে সেটি আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। মানে যেই লোডশেডিং আমরা এখন পেয়েছি সেটাকেই আমরা আমাদের সাদরে গ্রহণ করতে হবে, আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে হবে। তো কোন পর্যায়ে পৌঁছালে একজন মন্ত্রী এই ধরনের বক্তব্য দিতে পারেন? কারণ এই মন্ত্রী কিন্তু কিছুদিন আগে স্রেফ অস্বীকার করে বসেছিল। শহরগুলো তো দূরের কথা, যেই গ্রামে পল্লী বিদ্যুৎ বছরে 12 মাসই লোডশেডিং লেগেই থাকে, সেই লোডশেডিং পর্যন্ত তিনি অস্বীকার করেছিলেন, বলেছিলেন যে পল্লী বিদ্যুৎ বা গ্রামে লোডশেডিং বলতে কিছু নেই। সেখানে সমস্যা হলো বড় বড় লম্বা লম্বা লাইন ইলেকট্রিসিটির, তো সেই লাইনে কোনো প্রবলেম হলে সেটা ফাইন্ড আউট করতে অনেক সময় লেগে যায়। তো সেই অস্বীকার করা একজন মন্ত্রী এখন অকপটে তার অসহায়ত্ব প্রকাশ করছে, তিনি যে নিরুপায় সেটা প্রকাশ করছে। তার মানে এর মধ্য দিয়ে এটা বোঝা যায় যে সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের ভয়াবহতা কোন স্তরে গিয়ে পৌঁছাতে পারে। আচ্ছা, এই যে লোডশেডিংয়ের ব্যাপারে তিনি এই ধরনের ইঙ্গিত দিলেন, লোডশেডিং কেন হচ্ছে, এই যে বিদ্যুতের সংকট কেন? মন্ত্রী সাহেব বলছেন যে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে গ্যাস দরকার, আমাদের গ্যাসেরও পর্যাপ্ত সাপ্লাই নেই, গ্যাসের সংকট। যে কয়লা দরকার, কয়লার সংকট। আবার আমাদের যে একটা ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে, সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেখানে কিছু ত্রুটি দেখা দিয়েছে। সেই ত্রুটি সংশোধনের লক্ষ্যে, ঠিকঠাক করার লক্ষ্যে বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করছে, বা যেই সেখানে যন্ত্রপাতি দরকার সেগুলো বিদেশ থেকে আনা হচ্ছে। তো সেটা ঠিক করতে যতদিন সময় লাগে ততদিন আমাদের শুধু দিন গুনতে হবে, আর এই লোডশেডিং ভাগ বাটোয়ারা করে আমাদেরকে একটা ওয়েল ম্যানেজমেন্ট করতে হবে। এছাড়া আর কি সমস্যা তিনি দেখিয়েছেন? তিনি বলছেন যে মধ্যরাতে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে, সেই রিক্সাগুলোর চার্জ দেয়া হয়, একই সাথে লোড পড়ে, যার কারণে সেই সময়ে মধ্যরাতে লোডশেডিং দেখা দেয়। হ্যাঁ, এটা কিন্তু আসলেই বাস্তব একটা কারণ, তিনি সত্য কথাই বলেছেন। এছাড়া আর কি কি সমস্যা আমরা দেখতে পাই? অন্যতম একটা সমস্যা, সেটা হলো ভারতের সাথে এই যে আদানির যে পাওয়ার সাপ্লাইটা আমাদের ছিল, কন্ট্রাক্ট ছিল, সেখানেও আমরা শেখ হাসিনার সময়ে এই আদানির সাথে কন্ট্যাক্ট করে যে পরিমাণে মেগাওয়াট ইলেকট্রিসিটি আমরা পেতাম সেটি এখন আর পাচ্ছি না। কারণ কি? কারণ হলো সেখানে অনেক বকেয়া পড়ে আছে।
শেখ হাসিনার সময়ই অনেক বকেয়া পড়েছিল, বাট পরবর্তীতে ডক্টর ইউনূস সাহেব এসে তার 18 মাসে এই বকেয়াকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি টাকা দেননি, টাকা পরিশোধ করেননি। ফলে সেই আদানির পাওয়ার প্ল্যান্টের যে বেয়ারিং থাকে, সেই বেয়ারিং অকেজো হয়ে আছে। তো সেই প্ল্যান্টের বিদ্যুৎ ব্যবহার করছি আমরা বাংলাদেশে টাকা বকেয়া হয়ে আছে, আমরা পরিশোধ করতে পারছি না। তো আমরা যদি টাকা পরিশোধ না করি, তাহলে সেখানের বেয়ারিং ঠিক করবে কে? যার কারণে আরেকটা সংকট এখানে দেখা দিয়েছে। আর কি সমস্যা আছে আমাদের এখানে ইলেকট্রিসিটির? আর সমস্যা হলো ইলেকট্রিসিটির অবৈধ ব্যবহার, যেটা অন্যায়ভাবে যে ব্যবহারগুলো করা হচ্ছে, সেটাও আরেকটা বড় সমস্যা। এই অন্যায় ব্যবহারের আমি এই বিষয় নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছি, বা এই বিদ্যুৎ খাতে আমার পরিচিত যারা চাকরি করছে বা নিয়োজিত আছে, তাদের কাছ থেকে বাস্তব জ্ঞান নেওয়ার চেষ্টা করছি, তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে। তো সেটি নিয়ে পরবর্তীতে আমি ফুলফিল একটি আলোচনা করব। এরপরে আসি যে এই যে মন্ত্রী সাহেব বললেন যে এখন এই লোডশেডিংকেই আমাদের বরণ করে নিতে হবে, আমাদেরকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। কিভাবে ম্যানেজমেন্ট করবেন? শহরে, পৌরসভায়, জেলায়, গ্রামে সর্বত্র লোডশেডিংকে ভাগযোগ করে দিবেন, তাই তো? তো ভাগযোগ করে দিলে আমরা তো ওই যে শেখ হাসিনার সময় দেখেছিলাম যে একটা সময় লোডশেডিং আলোচনা বা লোডশেডিং ফেস করছিল শেখ হাসিনার আমলে। তখন শেখ হাসিনা বলেছিলেন যে এই যে বসুন্ধরা, বাড়িধারা, উত্তরা, এই যে এলিট শ্রেণীর এরিয়া যেটা রয়েছে, সেই এরিয়ায় যত এলিট শ্রেণীর ব্যক্তিরা বসবাস করে, সেখানে যাতে লোডশেডিং দেওয়া হয়, তারা যাতে লোডশেডিং কি সেই জিনিসটা বুঝতে পারে। এছাড়া এমপি মন্ত্রীর মহল্লা পাড়া যেগুলো রয়েছে, এরপরে আমলারা, সচিবরা যেই পাড়া মহল্লায় থাকে, তো সেখানে কি এই যে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন, লোডশেডিংকে ভাগবাটোয়ারা করতে চান, তো ভাগবাটোয়ারা করে কি এই যে এলিট শ্রেণীর ব্যক্তিরা, এলিট শ্রেণীর এরিয়া, এলিট শ্রেণীর ব্যক্তিদের বাসভবন, তাদেরকেও একটু লোডশেডিং দিবেন? নাকি খেটে খাওয়া মানুষ, কৃষক, এরপরে নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্য আয়ের মানুষ, তাদের উপরেই সবকিছু চাপিয়ে দিবেন? সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো এবার আসি যে এই লোডশেডিং এর ফলাফলে কি ঘটতে যাচ্ছে, কি হতে পারে। অলরেডি দেখছি সরকারের পক্ষ থেকে নির্দেশনা চলে এসেছে, মার্কেটগুলো সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। মনে হয় এই যে অবস্থা, যে ইঙ্গিত বহন করছে মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে বা বাস্তবতায় যা দেখছি, তাতে মার্কেট খোলার সময়টা আরো সংকীর্ণ হয়ে আসতে পারে। ইভেন এমন নির্দেশনাও আসতে পারে যে মার্কেটগুলো বিকেল থেকে খুলে সন্ধ্যা পর্যন্ত ওপেন থাকবে। যার যা কেনার তাড়াহুড়ো করে ওই মুহূর্তের মধ্যে কিনে নিতে হবে। বা অফিস আদালতের যে সময়সূচি, সেই সময়সূচিতেও আমরা ব্যাপক পরিবর্তন হয়তো বা দেখতে পারি। আর এখন যা দেখতেছি অলরেডি, ভারী ভারী শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম, মিল ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম, সার কারখানাগুলো অলরেডি বন্ধ করে রাখা হয়েছে। ইলিশ ধরার নৌকা সমুদ্রে যায়, তারা বরফ পাচ্ছে না, বরফ কল বন্ধ, ইলেকট্রিসিটি নেই, তো ইলিশ মাছকে তারা বরফ দিয়ে সংরক্ষণ করতে পারছে না। আবার গ্যাসের সংকট, যার কারণে গ্যাস চালিত গাড়িগুলো বন্ধ হওয়ার পর্যায়ে অলরেডি বিভিন্ন শহরে দেখা যাচ্ছে যে তারা গাড়িগুলো বন্ধ হয়ে আছে বা তারা রাস্তা আটকিয়ে অবরোধ করছে। তো এই অবস্থাগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এভাবে যদি চলতে থাকে, সামনের দিকে কি অবস্থা হতে পারে? কারণ এই যে মন্ত্রী সাহেব বলছেন যে ওই যে ভাসমান এলএনজি যে টার্মিনাল, সেটি যদি ঠিক হয়ও, সেখান থেকে মানে কত মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবেন? তাতে কি এই যে লোডশেডিং এর ভয়াবহতা বেড়েই চলছে, সেটা কতটুকু কভার দিতে পারবেন? সম্ভব মনে তো হচ্ছে না। তাহলে যে ইঙ্গিতটা দিচ্ছে সামনের দিন সম্পর্কে, সেটা হলো বাংলাদেশের কলকারখানা, মিল, ফ্যাক্টরি, প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশ একটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হতে পারে।
বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যেতে পারে। এখন এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যেই মনে হয় দেশ হাঁটছে। তো কনক্লুশনে আসি যে এর সমাধান কি। এখন সমাধান করার দায়িত্ব তো আমাদের না, সমাধান করার দায়িত্ব যারা নিয়েছে সমাধানটা তো তারা করবে, সমাধান তো তাদের হাতে যে অল্টারনেটিভ কি ব্যবস্থা রয়েছে। শেখ হাসিনার যে 15 বছর অলরেডি এই বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিগত 15 বছরের জ্বালানি সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট চাইলেই এই সরকার 5 মাস 6 মাসের মধ্যে ভালো সমাধান দিতে পারবে না, 100% সমাধান দিতে পারবে না। এই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এই কথা বলেছেন, বা এই যে মন্ত্রী সাহেব ইকবাল মাহমুদ টুকু তিনিও বলেছেন যে বিগত সরকার 15 বছর তারা শুধু এই বিদ্যুৎ গ্যাসের ক্ষেত্রে আমদানির উপরে নির্ভর ছিল, যার কারণে সেই সমস্যা এসে এখন উপনীত হয়েছে। তো পূর্ববর্তী সরকারের উপরে দায় দিয়ে দিলেই কিন্তু এটি সমাধান হয় না। কারণ যেই পূর্ববর্তী সরকারের উপরে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকারের উপরে আপনারা দায় দিচ্ছেন, কিন্তু সেই সময়ে তো আমরা এই ধরনের বিদ্যুৎ সংকট বা জ্বালানি সংকট দেখিনি। সেই সময় তো মানুষ বিদ্যুৎ জ্বালানি 100% না পাক একটা আশানুরূপভাবে সরবরাহ ছিল। তবে হ্যাঁ, শেখ হাসিনার সময়ও কিছু কিছু নির্দিষ্ট সময়ে আমরা এই ধরনের লোডশেডিংয়ের প্রবণতা বেড়ে যেতে দেখেছিলাম, কিন্তু সেখানে একটা পজিটিভ দিক কি দেখেছি, যে এটা আমি এর পূর্বে একাধিক আলোচনায় বলেছি বিভিন্ন জায়গায়, যে শেখ হাসিনার মধ্যে খারাপ দিক যা আছে তো আছে, ভালো দিক তার যে কয়টা রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো শেখ হাসিনার ম্যানেজ করার ক্যাপাসিটিটা অনেক ভালো ছিল। বিভিন্ন দেশের সাথে তার লিয়াজোটা লবিংটা অনেক স্ট্রং ছিল। যখনই যেই সংকটে পড়তো দেশ, সংকটের মুখোমুখি হতো দেশ, তখনই শেখ হাসিনা কেমনে যেন অল্প সময়ের মধ্যেই ম্যানেজ করে ফেলতো। শেখ হাসিনার সময়ও যখন লোডশেডিং এর ভয়াবহতা দেখা দিয়েছিল, কিভাবে যেন অল্প সময়ের মধ্যেই শেখ হাসিনা এগুলো ম্যানেজ করে ফেলেছিল। তাহলে এখন বিএনপি সরকার ক্ষমতায়, ম্যানেজ করার দায়িত্বটা আপনাদের, সমাধান করার দায়িত্বটা আপনাদের। আপনারাও যে কোনো ওয়েতে যেভাবে পারেন আপনারাও বিভিন্ন দেশের সাথে লিয়াজু করে, লবিং করে বিভিন্নভাবে এটাকে সমাধান করেন, কিন্তু সমাধান না করে শুধু পূর্ববর্তী সরকারের উপরেই দায় চাপিয়ে দিবেন, এভাবে চলতে পারবেন না। কারণ যে ভয়াবহতা সামনের দিকে দেখা দিতে যাচ্ছে, যে অন্ধকার একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়তে যাচ্ছি, আপনার এই পূর্ববর্তী সরকারের উপরে দায় চাপিয়ে দেয়া এই কথা মানুষ বেশি দিন শুনতে চাইবে না, মানুষের কাছে বেশি দিন ভালো লাগবে না। আর তাছাড়া বিএনপির সরকারের জন্য অতীব জরুরি বলে আমি মনে করি এর একটা সমাধান বের করা। কারণ বিদ্যুৎ এবং বিএনপি কেন যেন এই দুইটা, এদের মধ্যে সম্পর্ক কোনোদিনই ভালো থাকে না। বিএনপির পূর্ববর্তী শাসনামলগুলো দেখেন, যখনই বিএনপি ক্ষমতায় তখনই বিদ্যুৎ নেই, আর যখন বিদ্যুৎ কম বেশি থাকে তখন বিএনপি ক্ষমতায় থাকে না। এটা কিন্তু চরম বাস্তব। তো এই যে বিএনপি আর বিদ্যুৎ একটা বিপরীতমুখী অবস্থানে সবসময়, তো এই রেকর্ড থেকে বিএনপিকে নাম কাটানোর জন্য হলেও খুব জরুরি ভিত্তিতে এর একটা সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।